সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঈদ উদযাপনের রাজধানী ছাড়ছে মানুষ, ট্রেন বাস লঞ্চে যাত্রীর চাপ, কমলাপুরের সূচি বিপর্যয়। বিভিন্ন জেলায় জমে উঠছে কোরবানির পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার। ফেনীর সৌর বিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন উৎপাদন ৭৫ মেগাওয়াট, ভূমিকা রাখছে পরিবেশ রক্ষায়। একদিন বাদেই পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ, ফলে ট্রেন, বাস ও লঞ্চে যাত্রীর চাপ বেড়েছে। দিনভর ঘরমুখো মানুষের ঢল ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। ট্রেনের ভেতরে আসন তো দূরের কথা, অনেক বগিতে তিল ধারণের জায়গাও ছিল না। দিনভরই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আজ আমরা যেটা দেখলাম যে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে ভোগান্তি। উত্তরবঙ্গের যতগুলো ট্রেন ছিল সেই ট্রেনগুলো সময় বিভ্রাট, অর্থাৎ বিলম্ব হয়ে ছেড়ে গেছে দেশের বিভিন্ন গন্তব্যে। 1 থেকে 1.5-2 ঘন্টা শিডিউল বিপর্যয় হয়েছে। নতুন ভোগান্তি বৃষ্টির পরে ট্রেনের ভেতরে আমরা এই মুহূর্তে রয়েছি। প্রত্যেকটা সিটে কয়েকটা বগির দেখা যাচ্ছে যে পানি পড়ছে। যাত্রীরা যারা তারা বলছেন যে ব্যবস্থাপনায় মারাত্মক ধরনের ত্রুটি রয়েছে। তারা বলবার চেষ্টা করছেন টিকিটিং ব্যবস্থাপনায় যে কালোবাজারি বা অনলাইনে যে ভোগান্তি সেটি পার করে তারা টিকিট সংগ্রহ করেছেন। তারপরে এই ধরনের ভোগান্তি, কেউ কেউ টিকিট কেটেও এই রেলওয়ের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ বাড়তি চাপ রয়েছে যাত্রীদের। উত্তর জনপথে যে ট্রেনগুলো ছেড়ে গেছে সেগুলোতে আমি লক্ষ্য করেছি যে ট্রেনের ছাদেও একদমই যারা রেলওয়ে কর্তৃপক্ষ তাদের সামনেই এই ধরনের পরিস্থিতি হয়েছিল। এবং যে কথাটি রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যবস্থাপনায় তারা বাড়তি নজর উৎসবের সময় দিলেও কয়েক গুণ মানুষ আসলে দেশের বিভিন্ন প্রান্তে রেলের এই সেবা গ্রহণ করছেন, কারণ রাজপথের যানজটের যে ভোগান্তি সেটি থেকে তারা পরিত্রাণের জন্য এই রেলওয়েকে বেছে নিয়েছেন। তবে রেলের যে ব্যবস্থাপনা সেটিতে যাত্রীরা বলছেন অনেক ধরনের অব্যবস্থাপনা তারা লক্ষ্য করছেন। সব মিলিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে যে তথ্য, তাতে অব্যবস্থাপনা, ভোগান্তি এসবকে সঙ্গী করে ঝুঁকি নিয়েই মানুষ আসলে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ছুটে যাচ্ছেন। এই যাত্রার খবর জানাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, মহাসড়কের পরিস্থিতি ঠিক এই মুহূর্তে কেমন দেখছেন? যানজট রয়েছে কিনা এবং যাত্রীদের কোনো ভোগান্তি বা তাদের কাছ থেকে কোনো অভিযোগের খবর কি পেয়েছেন? ঈদযাত্রায় যত সময় বাড়ছে হাজারো মানুষ মহাসড়কে কিন্তু নেমে আসছে। নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়কের পাশে যে বাস কাউন্টারগুলো রয়েছে, সকাল থেকে আমরা বিকেল পর্যন্ত যে বিষয়টি দেখেছি, বেলা বাড়ার সাথে সাথে মানুষের চাপ কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা এখানে কথা বলেছিলাম অসংখ্য যাত্রীর সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন যে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি কিন্তু তারা অভিযোগ করছেন। সেই সাথে নির্ধারিত সময়ে যে পরিবহন না পাওয়ার যে ক্ষোভ সেটি কিন্তু তারা প্রকাশ করছেন। তবে নারায়ণগঞ্জের মহাসড়কগুলিতে এখন পর্যন্ত কোথাও যানজটের দেখা মেলেনি। কিছুক্ষণ আগে এই নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সোনারগাঁয়ে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করে সেই সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়, যার কারণে কিন্তু ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেনে। এবং কিছুক্ষণ পরে মালিকদের সাথে শ্রমিকদের পুলিশের আশ্বাসের বিনিময়ে কিন্তু তারা শ্রমিকরা সরে যাওয়ার পরে সেই যান চলাচল কিন্তু স্বাভাবিক হয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, এবং ঢাকা সিলেট মহাসড়কের যে 6 লেনের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে সেখানেও কিন্তু যে কার্যক্রম যেহেতু বন্ধ রয়েছে গত 24 তারিখে, সেক্ষেত্রে সেখানে রাস্তা খুলে দেওয়া হয়েছে, সেখানেও যান চলাচল আমরা স্বাভাবিকের বিষয়টি জানতে পেরেছি। তবে আমরা কথা বলেছিলাম যে যাত্রীদের অভিযোগ যে অতিরিক্ত ভাড়া আদায় এবং নির্ধারিত সময় যে পরিবহন না পাওয়ার যে ক্ষোভের বিষয়ে কথা বলেছিলাম। এখানে পরিবহন স্টাফরা যারা রয়েছে তারা কিন্তু এক প্রকার অস্বীকার করে বলছেন সরকার যে নির্ধারিত ভাড়া নির্ধারণ করেছেন সেই ভাড়া মোতাবেক তারা কিন্তু যাত্রীদের কাছে ভাড়া নিচ্ছেন। আরেকটি বিষয়, নির্ধারিত সময় যে বাসটি আসছে না সেই কারণ হিসাবে পরিবহন স্টাফরা দাবি করছেন
ঢাকার কিছু অংশে যানজট সৃষ্টি হয়েছে, সেখান থেকে বাস আসতে, যে মহাসড়কের বাস কাউন্টারগুলিতে আসতে সময় লাগছে, যার কারণে যাত্রীদের কাছে বাস সময় মতো তারা সেবা দিতে পারছেন না, উভয় কিন্তু ভোগান্তিতে পড়ছেন, সেই দাবিটি কিন্তু জানাচ্ছিলেন আমাদের। এবং এই আইনশৃঙ্খলা বাহিনী যে বিষয়টি জানিয়েছেন যে ঈদযাত্রায় মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য তারা বিভিন্ন স্পটে কিন্তু অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করেছেন এবং ব্যবস্থা গ্রহণ করেছেন এবং মানুষ যাতে নির্বিঘ্নে ঈদ করতে পারে সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের মহাসড়কের ঈদযাত্রার এখন পর্যন্ত সর্বশেষ। গৌতম, ধন্যবাদ আপনাকে। শেষ সময়ে জমে উঠেছে মাদারীপুর জেলার পশুর হাট। ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠছে প্রতিটি হাট। দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঈদুল আজহাকে কেন্দ্র করে মুসলিমরা পশু কোরবানি দেওয়ার জন্য কেনাকাটা করছে। তেমনি একটি হাট আজকে মাদারীপুরের শিবচর উপজেলার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট শিবচর উপশহর হাটে আমরা এসেছি। এখানে এসে আমরা সকাল থেকে যেমনটা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু এই মাদারীপুর এবং আশেপাশে শরীয়তপুর এবং ফরিদপুর জেলার অনেক গরুরা, গৃহস্থের লোকজন এবং পাইকাররা এখানে গরু নিয়ে এসেছে। স্থানীয় গরুর এই বেশি আনাগোনা, মাঝারি সাইজের গরুটার চাহিদা খুব বেশি। আমি দুইটা বিক্রি করছি, একটা বেশি 2,81,000, একটা বেশি 1,60,000। কম করে হলো 4 থেকে 5,000 গরু আছে এখানে, ক্রেতাও ওই রকম আছে। মাঝারি ধরনের গরুর কদর সবচেয়ে বেশি, কারণ অনেকেই একটা গরু কিনে নিয়ে যাচ্ছে কোরবানি দেওয়ার জন্য। এছাড়া ছাগলের হাটেও কিন্তু আমরা দেখেছি যে অনেকে ছাগল এখানে উঠেছে। একটা ছাগল আনছিলাম 65,000 টাকা দাম পাইছি, দামই কয় নাই। যেভাবে পারি 2-2.5 লাখ টাকা দামের যদি পারি ওই রকম একটা গরু কিনবো। আরো সব একটা গরু আনছি, আমি গরু লালন করি প্রতি বছরই 2-4-5টা আনি। কেউ 3.5 লাখ, কেউ 5 লাখও বলে, কিন্তু তাতে পোষাই যাচ্ছে না। কিন্তু যে অনুযায়ী খাওয়া দাওয়া করেছি এই অনুযায়ী দেখা যায় মানে হইতেছে না আমাদের। কয়েকটা বড় গরু এসেছে, সেগুলোর মূল্য কিন্তু 8 লাখ 10 লক্ষ টাকা। অনেকেই কিন্তু সেটা শেয়ারিং এ কিনতেছে। এছাড়া ছোট গরুগুলো স্থানীয় লোকজন যারা একটু স্বাবলম্বী তারা একটা করেই কিনছে, এমনটাই আমরা কিন্তু দেখতে পেয়েছি। এই গরুটা প্রায় 2.5 বছর লালন পালন করা হয়েছে, ওর পিছে প্রায় 2-2.5 লক্ষ টাকা খরচ হয়েছে, কিন্তু ওই সব আমরা দাম পাইতেছি না। কোরবানির গরু কেনার জন্য আসছি। কালকে আমরা গরু কিনেছি, আজকে গরুর হাট আসছি ঘুরতে। গরু দেখতে ভালো লাগছে। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে জেলার গরুর হাটগুলোতে জেলায় প্রায় 1.5 শতাধিক গরুর হাট রয়েছে। এইসব গরুর হাটে অপ্রীতিকর ঘটনা, জাল টাকা ছড়াছড়ি এবং অন্যান্য অন্যায় প্রতিরোধ করার জন্য এখানে কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অনেক জায়গায় কিন্তু পুলিশ সরাসরি ডিউটি আছে এবং সাদা পোশাকেও কিন্তু পুলিশ এবং র্যাব এবং অন্যান্য সদস্যরা রয়েছে। মাদারীপুরের গরুর হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। এবার বরগুনার পশুর হাটের খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী শালি। এবার তো আসলে কম বেশি সব হাটেই দেখছিলাম যে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে পশুর দাম নিয়ে। আপনি যেখানে রয়েছেন সেই হাটে পশুর দরদাম কেমন দেখছেন, বেচাকেনা কেমন চলছে? দোলা, আসলে বরগুনা শহরের সবচেয়ে বড় পশুর হাটটি হচ্ছে উপজেলা মাঠে, যেখানে আমরা দেখেছি যে সকাল থেকে রাত পর্যন্ত এই হাটে গরু কেনা বেচা করবেন এখানকার যারা রয়েছেন। অনেকেই ঢাকায় বা দূর থেকে যারা রয়েছেন তারা কিন্তু এই শেষ হাটে গরু কেনার জন্য চলে আসছেন। অনেকে দাম হাঁকাচ্ছেন, কিন্তু 2-1 হাজার টাকার কম বেশি তারা কিন্তু আর চিন্তা করে না। এই হাট থেকে তারা গরু কিনবেন এবং দূর দূরান্ত থেকে কিন্তু এই হাটে গরু এসেছে। বিশেষ করে যে স্থানীয় খামারি গুলো রয়েছে তারা কিন্তু এই হাটে তারা গরু বিক্রি করবেন, এই ভুলে মূলত তারা আসছেন। এছাড়া কিন্তু দেশের বাইরের যে গরুগুলো যেগুলো ইন্ডিয়া থেকে আসে সেগুলো কিন্তু এই হাটে আসেন নাই, যার কারণে স্থানীয় যে খামারিদের গরু এর চাহিদা বেশি দেখা গেছে। এছাড়াও রয়েছে প্রশাসনের তরফ থেকে ব্যাপক জোরদার জাল টাকা রোধে এবং এখানে র্যাব পুলিশ সদস্যরা সাদা পোশাকে কিন্তু অনেক পুলিশ রয়েছে যারা নিরাপত্তা জোরদার করেছেন। এবং এখানে যারা হাটের ইজারাদার রয়েছেন তারা বলেছেন যে আজ মধ্যরাত পর্যন্ত এই হাটে গরু বিক্রি হবেন। এছাড়াও
আগামীকালকে একটা বিশেষ হাট তারা কিন্তু ওখানে দিয়েছেন। আগামী হাটেও তারা গরু কিনতে পারবেন। কারণ সকাল থেকে আমরা দেখি যে এই পশু হাটে বড় ছোট গরুগুলো কিন্তু উঠেছেন। বিশেষ করে যারা মধ্যম রয়েছে যে গরুগুলো ১ লক্ষ টাকার উপরে সেই গরুগুলোই কেনাবেচা হচ্ছেন। এছাড়া আপনার যে বড় গরু ৩ লক্ষ ৪ লক্ষ টাকা যে গরুগুলো উঠেছেন সেগুলোর কিন্তু দাম তেমন বলছেন না। এজন্য কিন্তু খামারিরা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তারা আসলে গরু বিক্রি করতে পারছেন না এবং এই হাট কিন্তু আজকে শেষ হাট এবং এই হাটে গরু বিক্রি করবেন খামারিরা, এটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দোলা। বরগুনা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শালি। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। জঙ্গল সলিমপুর সহ অন্যান্য জায়গায় যেখানে র্যাবের উপরে এবং পুলিশ বাহিনীর উপরে আক্রমণ হয়েছে সেটা আপনাদের মতো আমরা খুব গভীরভাবে দেখেছি এবং এর উপরে আমরা অ্যাকশন নিচ্ছি। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম নগরীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কোরবানির পর মাত্র ৬ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি জানান, নগরীর ৪১টি ওয়ার্ডে প্রায় ৩,১০০ পরিচ্ছন্নতা কর্মী কাজ করবেন। এই কাজে সিটি কর্পোরেশনের ১৬০টি গাড়ির পাশাপাশি আরও ১৫০টি গাড়ি ভাড়া করা হবে। যত্রতত্র পশু কোরবানি না করে নির্ধারিত স্থানে কোরবানি দেওয়ার আহ্বান জানান তিনি। আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ এই চট্টগ্রামের জামায়াতুল ফালাহ মসজিদে প্রধান ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে প্রতি বছরের মতো, এবং ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা। আমাদের এই ঈদ জামাত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কিছু কাজ হয়তো এখনও বাকি আছে, সে কাজগুলো চলছে শেষের দিকে। ফেনীর সোনাগাজীতে স্থাপিত সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে নিয়মিত ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। পরিবেশ বান্ধব এই বিদ্যুৎ কেন্দ্র থেকে একদিকে সরাসরি সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন, অন্যদিকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে বিদ্যুৎ কেন্দ্রটি। প্রায় ১,০০০ একর জায়গার উপর বিশাল এই সৌর বিদ্যুৎ প্রকল্পটি ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ও চর দরবেশ ইউনিয়নের পূর্ব বড়ধলি এলাকার এই প্রকল্পে প্রতি ঘন্টায় উৎপাদন হচ্ছে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ। উপকূলের জলোচ্ছ্বাস এবং প্রকল্প এলাকায় লবণাক্ত পানি রোধে নির্মাণ করা হয়েছে ৫ কিলোমিটার বাঁধ। এটা বেশি ডিপেন্ড করে রোদের উপর, তারপর আরও কিছু ফ্যাক্টর আছে, বাতাসের প্রেশার, বাতাসের স্পিড, তারপর টেম্পারেচার, এই ফ্যাক্টরগুলো সব কিছুর উপর ডিপেন্ড করে আমাদের এই জেনারেশনটা হয়। শুধু রোদের উপর না, কিন্তু রোদের উপর বেশি ডিপেন্ডেন্ট। পরিবেশ রক্ষার পাশাপাশি এই প্রযুক্তি থেকে সরাসরি উপকার পাচ্ছেন স্থানীয়রা। গ্রাম অঞ্চলে যেই লোডশেডিং হয় এইটা থেকেও আমরা মুক্তি পাবো যদি বেশি বেশি বিদ্যুৎ উৎপাদন হয়। তো জমির নিচে সোলার প্ল্যান্টের নিচে এখানে সবজি চাষ করা হচ্ছে, অলরেডি উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রসেসিং চলছে, এবং প্ল্যান্টের চারিপাশ দিয়ে গাছ লাগানো হয়েছে বিভিন্ন ফল ফলাদি গাছ সহ। প্রকল্পটি চালুর পর গত ৮ মাসে ৭২ কোটি টাকার বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানান প্রকল্প ব্যবস্থাপক। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ ৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় সরবরাহ করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র থেকে কার্বন নিঃসরণ হচ্ছে না, এটা 100% পরিবেশ বান্ধব বিদ্যুৎ কেন্দ্র। এখানে আরো জমি অধিগ্রহণ করা হয়েছে। আমরা একই রকম ভাবে এখানে আরো সৌর বিদ্যুৎ আমরা ভবিষ্যতে করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। ১০০ ওয়াট করে আরো ৩টি প্রকল্পের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজ চলমান রয়েছে। ইজিসিবির একটি প্রকল্প আছে, এখানে দৈনিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। অবশ্যই সোলার থেকে উৎপাদিত সৌর বিদ্যুৎ এটা তো ব্যয় সাশ্রয়ী, এটা বলার অপেক্ষা রাখে না। ২০২১ সালে শুরু হয় বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ, ব্যয় ধরা হয় ৮০০ কোটি টাকা।
কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে গ্লো অ্যান্ড লাভলিস অফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। নারী সাফ চ্যাম্পিয়নশিপে মাঠের লড়াইয়ে নিজেদের দাপট দেখিয়েছে ভারত ও নেপাল। এখন অপেক্ষা বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের শক্তিমত্তা দেখার। 28 মে মালদ্বীপের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। ভারতের গোয়া থেকে মোহাম্মদ হাসিবের রিপোর্ট। সাফ চ্যাম্পিয়নশিপে দুবার বাংলাদেশের মেয়েরা শিরোপা জিতেছে। প্রতিবারই প্রতিপক্ষ ছিল নেপাল। এবার হ্যাট্রিক শিরোপার মিশন। মারিয়া মান্দাদের স্বপ্ন পূরণে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের চেয়ে বড় বাধা আবহাওয়া। তার উপর অনুশীলনের ভেন্যু নিয়ে আয়োজক দেশ ভারতের নানা তালবাহানায় রীতিমতো বিরক্ত পিটার বাটলারের শিষ্যরা। আমাদের যেহেতু থাইল্যান্ডে হচ্ছে আমরা 15 দিনের মতো ক্যাম্প করে আসি, এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। সব টিমটাও হচ্ছে চ্যালেঞ্জিং, তো আমাদের ফরওয়ার্ড লাইন ভালো আছে। আমাদের কোচ যেভাবে আমাদের ট্যাকটিক্স শিখাইছে, তো আমরা এভাবে চেষ্টা করব। এবারে সাফে বাংলাদেশের মেয়েদের কারো তৃতীয়, কারো দ্বিতীয়, আবার কারো প্রথম শিরোপার হাতছানি। থাইল্যান্ডের ফ্যাসিলিটি একটু ভালো ছিল বেশি, এখানকার মাঠ একটু ওইটার চাইতে খারাপ, বাট ইটস ওকে, আমরা মানিয়ে নিচ্ছি। দেখুন, ইতিহাস নিয়ে পড়ে থাকলে হবে না, আমরা আগে কি ছিলাম ওটা আমাদের ভুলে যেতে হবে। জওহরলাল নেহেরু ফারতাদো স্টেডিয়ামে সবুজ গালিচায় মালদ্বীপের বিপক্ষে ম্যাচের আগে বুধবার আরও একবার অনুশীলনের সুযোগ পাবেন ঋতুপর্ণা আফিদারা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। ট্রেন, বাস, লঞ্চে যাত্রীর চাপ। কমলাপুরে সূচি বিপর্যয়। বিভিন্ন জেলায় জমে উঠছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার। ফেনীর সৌর বিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন উৎপাদন 75 মেগাওয়াট, ভূমিকা রাখছে পরিবেশ রক্ষায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।